Officer, so you mind stepping back for me, please? ভবিষ্যতে আমাদের দেখানো হয়েছে আইরিস নামের একটি মেয়েকে, যে খুব মন খারাপ করেছিল। কিছুক্ষণ আগে তার ছেলে মারা গেছে, যার ফলে সে অনুভব করেছিল যে তার জীবন থেমে গেছে। অদ্ভুত চিন্তা ভাবনা তার মনকে ঘুরপাক খেতে শুরু করেছিল। এক অন্ধকার রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, সে তার পকেটে একটি ছোট ছুরি রেখে তার গাড়িতে করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে সে পাহাড়ের কাছে আসে, যেখানে তার ছেলেকে কবর দেওয়া হয়েছিল। সে তার ছেলেকে একটি আবেগঘন কথা শোনায়। সে তার জীবন নিয়ে খুশি নয়। সে পাহাড়ের ধারে হেঁটে যায় এবং সেখান থেকে লাফ দিতে প্রস্তুত হয়। এমন সময় একজন লোক এখানে আসে। সে বুঝতে পারে যে আইরিস তার জীবন শেষ করতে চায়। সে তাকে বাঁচাতে এবং তার মন পরিবর্তন করার চেষ্টা করে এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে তাকে বলে যে আমার নাম রিচার্ড। সে তাকে বলে যে আমি তোমাকে থামাবো না, আমি তোমার মৃত্যুর আগে তোমাকে কিছু কথা বলতে চাই। সে তাকে একটি ছেলের গল্প বলে যে খুবই প্রাণবন্ত ছিল। সে গাড়ি এবং যে কোনো ছোট ছেলের জীবন উত্তেজনা আনতে পারে এমন সবকিছুর প্রতি আগ্রহী ছিল। কিন্তু তারপর একদিন যখন সে তার বন্ধুর সাথে যাচ্ছিল, তারা গাড়ির দুর্ঘটনায় পড়ে। সে বেঁচে গেল, কিন্তু তার বন্ধু মারা যায় এবং এই আঘাত তাকে অনেক মাস ধরে আঁকড়ে রেখেছিল। যখন সে ধাক্কা থেকে সেরে উঠল, তখন সে বুঝতে পারলো যে তার পরিবার তাকে অনেক ভালোবাসে এবং তার পরিবার তার সুস্থতার জন্য অপেক্ষা করছিল। তারপর সে বুঝতে পারলো যে তার জীবন থামিয়ে সে কতটা ভুল করেছে। সে আইরিসকে বলল যে এই গল্পের উদ্দেশ্য হলো যে কেউ মরতে চায় না, কেবল কিছু দুর্বল মুহূর্ত আমাদের এই পর্যায়ে নিয়ে আসে। এখন যদি তুমি চাও তুমি মরতে পারো। এই কথা বলার পর সে চলে গেল, কিন্তু তার কথা আইরিসের উপর প্রভাব ফেলেছিল। সেও মৃত্যুর ইচ্ছা ছেড়ে দিয়ে তার গায়ের দিকে ফিরে গেল। সেখানে সে দেখতে পেল যে রিচার্ড তার পাশে গাড়িটিকে পার করছে, যার কারণে সে তার গাড়ির দরজা খুলতে পারছে না। এখন রিচার্ড তার গাড়ি থেকে সাথে নিয়ে তার কাছে এসে বলল যে আমি তোমাকে গাড়ির দরজা খুলতে সাহায্য করি। এখানে আইরিস একটা জিনিস অস্বস্তিকর মনে করলো, যে সে এত কঠিন রোদের দিনও ছাতা কেন এনেছে। সে এই ছাতা দিয়ে আইরিসকে আক্রমণ করে এবং জানা যায় যে এটি একটি বৈদ্যুতিক ছাতা ছিল, যা আইরিসকে প্রচন্ডভাবে আঘাত করে। তার সামান্য জ্ঞান থাকা সত্ত্বেও সে কেবল অনুভব করতে পারে যে রিচার্ড তার হাত পা বেঁধে ফেলেছে। তারপর সে তাকে তুলে তার গাড়িতে ফেলে দেয়। আইরিস যখন জ্ঞান ফিরে পায়, তখন সে রিচার্ডের সাথে কথা বলে না, কিন্তু সে তার স্মার্ট ঘড়ি থেকে বুদ্ধিমানের সাথে তার স্বামীকে ফোন করার চেষ্টা করে এবং রিচার্ড এই বিষয়টি জানতে পারে এবং সে তাকে বলে যে তুমি যতই চেষ্টা করো না কেন, এখানে কোনো সংকেত নেই, তুমি সাহায্যের জন্য কাউকে ডাকতে পারবে না। এখন এই ধারণাটি তার জন্য কাজ করেনি। তারপর তার মনে আরেকটি ধারণা আসে। সে রাতে তার পকেটে একটি ছুরি রেখেছিল। সে গোপনে এটি বের করে তা দিয়ে তার হাতে গিঁটটি কেটে ফেলার চেষ্টা করে। এ সময় কোনো শব্দ হতে পারে না, তাই সে রিচার্ডের সাথে কথা বলতে থাকে। সে তার হাত মুক্ত করার সাথে সাথে সে সময় নষ্ট না করে রিচার্ডকে আক্রমণ করে। তার আক্রমণের কারণে রিচার্ডের গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে। গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেয়েছে। এই দুর্ঘটনায় তারা দুইজন আহত হয়েছে। সে এখানে রিচার্ডের হাত থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিল। সে তৎক্ষণাৎ সিট বেল্টের সাহায্যে রিচার্ডকে শ্বাসরোধ করার চেষ্টা করে, কিন্তু রিচার্ড নিজেকে বাঁচায়। আরিস তৃতীয়বারের মতো তাকে আক্রমণ করে, যার ফলে তারা দুজনে এক ধাক্কায় গাড়ি থেকে নেমে পড়ে। আরিস এখন রিচার্ডের দিকে ছুরি তাক করেছিল। তুমি কি আমাকে বোকা মনে করো যে আমি এত আরামে তোমার সামনে দাঁড়িয়ে আছি? আসলে আমি তোমাকে ইনজেকশন দিয়েছি, যার কারণে তোমার পুরো শরীর 20 মিনিটের মধ্যে অবশ হয়ে যাবে। তুমি হাতে দৌড়াতে এমনকি কথা বলতে পারবে না, আর এই সময়ের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। রিচার্ডের কথাগুলো এখন তাকে সত্যি অনেক ভয় পাইয়ে দিয়েছিল। সে যত দ্রুত সম্ভব বনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ানোর সময় সে সত্যি অনুভব করতে শুরু করে যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তার পা নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং সে হাঁটার পরিবর্তে হামাগুড়ি দিতে শুরু করে। রিচার্ডও তাকে খুঁজতে খুঁজতে তার দিকে আসতেছিল। তার হাত থেকে বাঁচতে সে একটি গাছের ছালের নিচে লুকিয়েছিল। সেখান থেকে পিঁপড়ারা তার উপর হামাগুড়ি দিতে শুরু করে এবং সে ভয়ে চিৎকার করে এবং এভাবে রিচার্ডও তার সম্পর্কে জানতে পারে। রিচার্ডের হাত থেকে নিজেকে বাঁচাতে সে কোন রকম ভাবে নিজেকে একটি স্রোতে টেনে নিয়ে যায় এবং ভেসে যায়। রিচার্ড দূর থেকে তাকে ডাকে, তুমি ভুল করছো, তুমি সাঁতার কাটতে পারবে না, তুমি ডুবে মারা যাবে। কিন্তু আইরিস তার কথা শুনে না এবং উপেক্ষা করে। বাস্তবে সে সাঁতার কাটতে পারছিল না, কিন্তু জলের স্রোতের সাথে সে জলপাতের অন্য ধারে পৌঁছে গেল। এখান থেকে স্রোতের তীর কাছেই ছিল। সে দেখতে পেল যে তার সমস্ত নড়াচড়া হারিয়ে যাওয়ার মাত্র 1 মিনিট বাকি। তার সমস্ত শক্তি ব্যবহার করে সে নদীর তীরে পৌঁছালো। সেই খামার বাড়িতে পৌঁছানোর যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু তার আগে সে পড়ে গেল। এখন সে হাতে নড়াচড়া করতে বা কথা বলতে পারছিল না। তার নিয়ন্ত্রণ যা ছিল তা হলো কেবল তার চোখ নাড়ানো। এখন অনেকক্ষণ শুয়ে থাকার পর এই খামার বাড়িতে কর্মরত একজন বৃদ্ধ লোক তাকে লক্ষ্য করে। সে তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু আইরিস তাকে কোনো উত্তর দিতে পারছে না। এখন বৃদ্ধ লোকটি আরো জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, তুমি কি সমস্যায় আছো, তোমার কি সাহায্যের প্রয়োজন? আইরিস তার চোখের ব্যবহার করে এই প্রশ্নটি উত্তর দেয়। সে একবার হ্যাঁ বলার জন্য পলক ফেলে এবং দুইবার না বলার জন্য পলক ফেলে। তার সংকেত বুঝতে পেরে বৃদ্ধ লোকটি তাকে সাহায্য করতে রাজি হয় এবং তাকে ঠেলা গাড়িতে শুয়ে তার বাড়িতে নিয়ে যায়। সে তাকে ভিতরে নিয়ে আসে। তারা সবেমাত্র বাড়িতে এসেছিল, হঠাৎ বাড়ির দরজায় ধাক্কা শুরু হয়। আরিস বুঝতে পেরেছিল যে অবশ্যই বাইরে রিচার্ড। সে বারবার চোখে বলে বৃদ্ধ লোকটিকে বলার চেষ্টা করে আমার ওই লোকটির কাছে বিপদ আছে। ভাগ্যক্রমে বৃদ্ধ লোকটি তার সংকেত বুঝতে পেরে তাকে শোয়ার আড়ালে লুকিয়ে রাখে। দরজা খুলতে দেখা গেল যে রিচার্ড শুতে এসেছে। আসার সাথে সাথে সে বান করে এবং তাকে বোকা বানাতে শুরু করে। সে বৃদ্ধ লোকটির সামনে কাঁদতে শুরু করলো
এবং সে তাকে বলল যে আমার ছেলে মারা গেছে, যার কারণে আমার স্ত্রী হতবাক হয়ে গেছে, তার শরীর অবশ হয়ে গেছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। প্রথমে বৃদ্ধ লোকটি তার কথা বিশ্বাস করেনি এবং তাকে তার স্ত্রী বলে ডাকতে বলে। রিচার্ড মিথ্যা বলে যে আমার ফোন পথে কোথাও পড়ে গেছে। তার নকল কান্না দেখে বৃদ্ধ লোকটিও তাকে বিশ্বাস করতে চাচ্ছিল, কিন্তু তারপর তার পকেট থেকে তার ফোন বেজে উঠল। বৃদ্ধ লোকটি তার মিথ্যা ধরে ফেললো। এখন রিচার্ড বৃদ্ধকে তার আসল চেহারা দেখায়। সে বৃদ্ধ লোকটিকে বলে, যদি তুমি আমাকে চিনতে পারো তাহলে আমাকে সত্যি বলো, তুমি কি আইরিসকে দেখছো? এই বৃদ্ধ লোকটি তাকে পুলিশে ফোন করে পালিয়ে যাওয়ার হুমকি দেয়, কিন্তু রিচার্ড তাকে আক্রমণ করে, কিন্তু সে জানতো না যে এই বৃদ্ধ লোকটি তার চেয়ে অনেক শক্তিশালী। বৃদ্ধ লোকটি তার সাথে লড়াই করে এবং তাকে এতটাই মারধর করে যে রিচার্ডের শক্তি অর্ধেক হয়ে যায়। রিচার্ডকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় সে পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু রিচার্ডের হাতে একটি ছুরি এসে বৃদ্ধর পায়ে আঘাত করে। বৃদ্ধ যখন ব্যথায় কাতরাতে কাতরাতে পড়ে গেল, তখন রিচার্ড তার পা থেকে একটি ছুরি বের করে তার পেটে জোরে আঘাত করে এবং নাড়াতে থাকে। বৃদ্ধ লোকটি ব্যথায় কাতরাতে কাতরে ঘটনাস্থলে মারা যায়। আরিস চুপের আড়া থেকে এসব দেখতে থাকে। যা ঘটতেছিল তা খুবই খারাপ। এই বৃদ্ধ লোকটি তার কারণে মারা গেছে। এখন যেহেতু রিচার্ড আটকা পড়েছিল তাই সে খুন করেছে। সেই বাড়িতে কেরাসিন তেল ভর্তি ক্যান্ডেলে আগুন লাগিয়ে দেয়, এখান থেকে পালিয়ে যায়। আরিস বেঁচে ছিল, সে জীবন্ত পড়তে চাইছিল না। তারপরে সে খুব একটা আঙুল নাড়াতে পারেনি। সে জানালার সেটে তার আঙুল ঢুকে দিল এবং এটি খুলতে এবং বন্ধ করতে শুরু করলো। রিচার্ড বাইরে থেকে এসব লক্ষ্য করে। সে দেখতে পায় যে ভিতরে কেউ বেঁচে আছে। যে কেউ সেখানে ছিল তার জন্য বিপদ হতে পারে। সে গিয়ে দেখে যে আইরিস। রিচার্ড তাকে তুলে নিয়ে একটি ট্রাকে তুলে দেয়। এই ট্রাকটি সে বৃদ্ধ লোকটির। তারা তাদের গাড়ি থেকে অনেক দূরে এসেছিল, তাই তারা এখন সেখান থেকে যাওয়ার জন্য ট্রাকটি ব্যবহার করছিল। আইরিস চুপ করে রইল এবং কথা বলতে পারছিল না, কিন্তু সে শুনতে পেল রিচার্ড তার মেয়ের ফোন পেল। সে তাকে বলল যে বাবা, আমি তোমাকে খুব মিস করছি, তাই মা আর আমি তোমার কাছে আসতেছি। রিচার্ড তাকে বলল, না, আমার কাজ এখন শেষ হয়নি, তুমি এখনই আমার কাছে আসতে পারবে না। কিন্তু এখন তার মেয়ে অনেক জোর করছে। তারা তার কথা শুনে না এবং তাকে বলে যে আমরা বাড়ি ফিরবো। এই কারণে রিচার্ড খুব টেনশন পড়ে যায়। এই টেনশনের মধ্যে তার দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। আর তার সাথে সবচেয়ে খারাপ ঘটনা হলো তার গাড়ির জ্বালানো শেষ হয়ে যায়। গাড়িতে জ্বালানি ভরার জন্য সে জ্বালানি স্টেশনে আসে এবং আরিসকে একটি টুপি পরিয়ে দেয়, যাতে সবাই তার মুখের ভাব দেখতে না পারে। এখানে আরিস তার সমস্ত শক্তি প্রয়োগ করে সিট বেল্টটি খুলতে বাধ্য হয়, কারণ তার শরীর একটু নড়াচড়া করতে পারছিল না। এখানে সে একটি ছেলেকে দেখতে পায় যে তার ছেলের প্রায় সমবয়সী। তাকে দেখে সে আরো আবেগপ্রবণ হয়ে পড়ে। শিশুটি বুঝতে পারে যে সে হয়তো কোনো সমস্যায় পড়েছে। আরিসকে কিছু জিজ্ঞাসা করার আগে এই শিশুটির মা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। মহিলাটি বুঝতে পারে যে আরিসের কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে পিছন থেকে পুলিশকে ফোন করে গাড়ির নম্বর বলে দেয়। সে এখন গাড়িটি সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে তার গাড়ি পার্ক করছিল। সে গাড়িটি তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিল, কিন্তু সে তা করার আগে একজন পুলিশ অফিসার এসে তার গাড়ি থামায় এবং সে তাকে বলে যে তার গাড়ি সম্পর্কে একটি অভিযোগ এসেছে। রিচার্ড তাকে আত্মবিশ্বাসের সাথে বলে যে না, তোমার কিছু ভুল বুঝাবুঝি আছে, এখানে সবকিছু স্বাভাবিক, আমি আমার স্ত্রীর সাথে বেড়াতে এসেছি। অফিসার বলল, ঠিক আছে, আমি কি তোমার স্ত্রীর সাথে কথা বলতে পারি? আরিসের মুখ দেখে বলা সহজ মনে হয়েছিল যে তার কিছু একটা সমস্যা হয়েছে। রিচার্ড অফিসারকে বলে যে সে কেবল মাতাল, তাই সে এমন মুখের ভাব প্রকাশ করছে। তাদের কথোপকথনের সময় কোন রকম ভাবে আরিস গাড়ির জানালাটি নামিয়ে দিতে সক্ষম হয়। এটি থেকে অফিসার তার কাছে যায় এবং সে তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে বিড়বিড় করে বলে, আমাকে সাহায্য করুন। এবং এখানে পুরো গল্পটি বদলে যায়। পুলিশ অফিসার সেই ট্রাকে সেই ইঞ্জেকশনটি খুঁজে পায় যা দিয়ে রিচার্ড আইসকে পঙ্গু করে দিচ্ছিল, এবং এভাবে সে বুঝতে পারে যে রিচার্ড আইসকে অপহরণ করেছিল। তাকে বাঁচানোর আগে রিচার্ড বুঝতে পারলো যে পুরো গল্পটি মোড় নিতে চলেছে। তাই নিজেকে নিরাপত্তা রাখার জন্য সে ভেবেছিল যে বৃদ্ধের মতো এই পুলিশ অফিসারকে মেরে ফেলবে, এবং সে তার মাথায় একটি বড় লোহার জিনিস দিয়ে আঘাত করে। মাত্র একটি আঘাতে এই অফিসার শেষ হয়ে যায় এবং সে মারা যায়। এরপর সে অফিসারটিকে তুলে একই গাড়িতে তুলে পরে দেয় এবং আগের মতো সমস্ত চিহ্ন মুছে ফেলে। এখন আইরিস সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। সে সাহায্যের জন্য আশা ছেড়ে দিয়েছিল। যা করার ছিল এখন তাকে নিজেকে করতে হবে। তার শরীরের ওষুধের প্রভাব কমে যাচ্ছিল, সে কথা বলার শক্তি ফিরে পেয়েছিল। তাই সে রিচার্ডের সাথে কথা বলতে শুরু করে। সে ইচ্ছাকৃতভাবে তাকে আবেগ প্রবণ করার চেষ্টা করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে রিচার্ডের একটি মেয়ে আছে। কিন্তু এই মানুষ কিভাবে আবেগ প্রবণ হতে পারে যে কাউকে অপহরণ করে হত্যা করতে পারে? যখন রিচার্ড তার আবেগ প্রবণ করতে ফাঁদে পা দেয়নি, তখন আইরিস ইঞ্জেকশনটি তুলে নেয়। সে নিজেকে বাঁচানোর জন্য রিচার্ডের প্রায় ইঞ্জেকশন দেয়, কিন্তু সে তার পায়ে ইঞ্জেকশন দিতে পারেনি। ওষুধটি রিচার্ডের ভিতরে যায়নি এবং সে হাসতে শুরু করে এবং আইরিসকে বলে যে তুমি এত দুর্বল, তুমি আমার ক্ষতি করতে পারবে না। আমি পরিকল্পনা পরিবর্তন করেছি। আগে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু আমার পরিবার সেখানে আসতেছে। এখন আমি ভেবেছি যে আমি তোমাকে স্রোতে নিয়ে যাবো এবং তোমাকে সেখানে মেরে ফেলবো। সে বলে যে আগে আমি তোমাকে অনেক নির্যাতন করতে চেয়েছিলাম, তোমার সাথে এটা করতে আমার খুব ভালো লাগবে, কিন্তু এখন আমার পরিবার আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। সে তাকে নদীর তীরে নিয়ে যায় এবং তাকে টেনে নিয়ে যায় একটি নৌকায়। আইরিস তার শরীরে অর্ধেক শক্তি নিয়ে সেখানে বসেছিল। সে এখন নিজেকে বাঁচানোর কথা ভাবছিল, যখন সে রিচার্ডের কোমরের পিছনে একটি ছুরি দেখতে পায়। আর সে একটা নতুন আইডিয়া মাথায় ঢেলে দেয়। আর সে রিচার্ডের সামনে কান্নার বান করে এবং তাকে বলে যে আমার প্যান্টের পকেটে আমার ছেলের একটা ছবি আছে, আমি তাকে শেষবারের মতো দেখতে চাই।
আমি মারা যাওয়ার আগে তুমি কি আমার পকেট থেকে ওই ছুরিটা বের করবে? রিচার্ড হেসে ফেলল, কিন্তু সে রাজি হয়ে তার কাছে গেল এবং সে নিচু হওয়ার সাথে সাথে আইরিস তার সময় নষ্ট না করে সে তার কোমরবদ্ধ থেকে একটা ছুরি বের করে তার গলার নিচের দিকে ছুরি আঘাত করে তার মুখ ভেদ করে। সে ব্যথায় পাগল হয়ে যেতে লাগলো। সে আইরিসকে হত্যা করার জন্য তার বন্দুক বের করলো এবং তাকে গুলি করলো, যার ফলে সে জলের ভিতরে পড়ে গেল। আইরিস খুবই খুশি হয়, সে তার শত্রু এবং একজন খুনিকে হত্যা করেছে, এখন তার জীবন রক্ষা পেয়েছে। সম্ভবত ঝামেলা এখনো শেষ হয়নি, কারণ সে দেখছিল যে সে সময় যে নৌকায় ছিল তাতে গুলি লেগেছে এবং নৌকার ভিতরে পানি ঢুকে পড়েছে, যার ফলে আইরিসও ভিতরে ডুবে যেতে শুরু করে। সে নড়াচড়া করতে বা কিছু করতে পারছিল না, কারণ তার শরীরে অর্ধেক এখনো অকেজ ছিল। সে মৃতদের মতো উঠে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে যখন তার শরীর স্বাভাবিক হয়ে উঠলো, সে সাঁতার কেটে নদীর তীরে চলে গেল। সে আসতে শুরু করলো। সে বিশ্বাস করতে পারছিল না যে সে একজন সাইকোপ্যাথ খুনির হাত থেকে নিজেকে বাঁচিয়েছে। সে খুশি এখান থেকে চলে যাচ্ছিল যখন সে দেখলো যে রিচার্ড অন্য তীরে এসে নিজেকে বাঁচাচ্ছে। সে তাকে দেখতে গেল। সে এখনো বেঁচে ছিল, কিন্তু আহত ছিল এবং সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আইরিস চাইলে পুলিশ ডাকতে পারত, কিন্তু তাকে তার প্রতিশোধ নিতে হয়েছিল। সে তাকে সেখানে যন্ত্রণায় মরে যেতে রেখে যায়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।